পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুক। মেদিনীপুরকে বিপ্লবীদের চারণভূমি বলা হয়। এই তমলুক শহর প্রাচীনকালে বিখ্যাত বন্দর নগরী তাম্রলিপ্ত নামে পরিচিত ছিল। কালের গ্রাসে সেসব এখন অতীত হলেও তার ঐতিহাসিক গুরুত্ব অমূল্য। আজকের তমলুক দেখলে তার অতীত আন্দাজ করা সম্ভব নয়, কিন্তু একেবারেই যে অসম্ভব সে কথাও বলা যায় না। তমলুকের আদি নাম তাম্রলিপ্ত। কেমন ছিল সেই প্রাচীন ভূমি? আসুন আমাদের আজকের ইতিহাসের সফর শুরু হোক সেই ইতিহাস থেকেই। খ্রিস্টপূর্ব ৩২৪ অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন। সেই সময় ভারতের সাথে বহির্বিশ্বের বাণিজ্যিক সম্পর্ক ছিল। চীন, ব্রহ্মদেশ, তিব্বত, এমনকি পূর্ব ভারতের দেশগুলোর সাথেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। সেই সময় রোমের সাথেও ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল। চামড়, মূল্যবান পাথর, অভ্র, বস্ত্র ইত্যাদি ভারত থেকে রপ্তানি করা হতো এই বিভিন্ন বাইরের দেশগুলোতে। সেই সময় প্রধান সামুদ্রিক বন্দর ছিল তাম্রলিপ্ত। প্রাচীন পুঁথিপত্র, প্রাচীন পালি ও সংস্কৃতি গ্রন্থ, লিপি ফলকের বিবরণ, মেদিনীপুর জেলায় প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে তাম্রলিপ্তের কথা জানা যায়। মহাভারতে পূর্ব ভারতের অঙ্গ, বঙ্গ, পুণ্ড্র ও মগধ রাজ্যগুলোর সঙ্গে তাম্রলিপ্ত রাজ্যেরও নাম আছে। মহাভারতে ভীমের দিগ্বিজয় প্রসঙ্গে বলা হয়েছে, ভীম মুদ্দগিরি, পুণ্ড্র, বঙ্গ, তাম্রলিপ্ত রাজাদের পরাজিত করেন। বহু পুরাণে, বিশেষভাবে বিষ্ণু ও মৎস্য পুরাণে তাম্রলিপ্তের নাম বারবার পাওয়া যায়। তমলুকের ওপর একসময় বৌদ্ধ ধর্মের বেশ প্রভাব ছিল। বৌদ্ধ ধর্মগ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে সম্রাট অশোক এই তাম্রলিপ্ত বন্দর থেকেই তার পুত্র মাহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রার হাত দিয়ে সিংহল রাজের কাছে একটা বৌদ্ধ বৃক্ষের শাখা পাঠিয়েছিল, যেটা শান্তির প্রতীক। সম্রাট অশোক এই তমলুক শহরে ২০০ ফুটের একটা পিলার তৈরি করেন। ফাহিয়েন যে ভারত ভ্রমণকাল ভারত পরিক্রমা করেছিলেন, সেই সময় ফাহিয়েন এখানে আসেন এবং এখানে এসে ২ বছর ফাহিয়েন এখানে ছিলেন। তিনি ২৪টি বৌদ্ধ মঠ দেখেছিলেন এবং বহু বৌদ্ধ ভিক্ষু দেখেন। ফাহিয়েনের ঠিক ২০০ বছর পর হিউয়েন সাং আসেন এখানে। হিউয়েন সাং এখানে এসে ১০টি বৌদ্ধ মঠ এবং কয়েক হাজারেরও বেশি বৌদ্ধ ভিক্ষু দেখেছিলেন। খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে প্লিনি তাম্রলিপ্তকে তালুক্তি এবং দ্বিতীয় শতাব্দীতে টলেমি তাম্রলিপ্তকে তমালেটেস বলে উল্লেখ করেছেন। ষষ্ঠ শতাব্দীর দণ্ডিত দশকুমার চরিত থেকে জানা যায় তাম্রলিপ্তের রাজা সমগ্র সূক্ষ্ম দেশের রাজা ছিলেন। সপ্তম শতাব্দীতে গৌড়েশ্বর শশাঙ্ক মেদিনীপুরের দন্দুভুক্তি, বর্তমান দাঁতন, উৎকল ও গঞ্জাম জেলা জয় করেন। অষ্টম শতাব্দীর পর থেকে তাম্রলিপ্ত বন্দরের পতন ঘটতে থাকে। অসংখ্য পুরাবস্তুর প্রমাণে প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেছেন যে সেকালের বিবিধ প্রাচীন ধর্মগ্রন্থ বিদেশি ও চৈনিক পর্যটকদের বিবরণে বিভিন্ন নামে উল্লিখিত সেকালের সামুদ্রিক বন্দর তাম্রলিপ্ত, তাম্রলিপ্তি, তালুক্তি, তমালিকা, তমালিশি, দামলিপ্ত, তমলিটিস, তমলিপ্তি সম্ভবত আজকের তমলুক। বহু প্রাচীন কালেও তাম্রলিপ্ত থেকে দেশের মধ্যে এবং সমুদ্রপথে দেশের বাইরেও যাতায়াত ছিল। জাতকের গল্প থেকে জানা যায় যে সেই সময় বণিকরা বেনারস থেকে গঙ্গা ভাগীরথীর জলপথ হয়ে এই তাম্রলিপ্ত বন্দরে আসতেন। তারপর তাম্রলিপ্ত বন্দর থেকে তারা বঙ্গোপসাগরীয় উপকূল হয়ে সিংহল যেতেন। সেই সময় বাংলাদেশের সাথে উত্তর ভারতের বাণিজ্যের একমাত্র কেন্দ্র ছিল এই তাম্রলিপ্ত বন্দর। প্রাচীন যুগ থেকে শুরু করে রেলপথ তৈরি হওয়ার আগে অবধি এই তাম্রলিপ্ত বন্দরই ছিল বাণিজ্যের মূল কেন্দ্র। সেই সময় তেজপাতা, কাঠ, চন্দন কাঠ প্রভৃতি অনেক দ্রব্য এই তাম্রলিপ্ত বন্দর দিয়েই আমদানি রপ্তানি করা হতো। প্রাচীন বাংলার সামুদ্রিক বাণিজ্য ও বাণিজ্য পথের সঙ্গে নানাভাবে জড়িয়ে ছিল তাম্রলিপ্ত বন্দর। প্রথম শতকের একটি পুঁথি থেকে জানা যায় দক্ষিণ ভারত ও সিংহলের সঙ্গে তাম্রলিপ্তের ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্বন্ধ ছিল।
সপ্তম শতকে অসংখ্য চীন দেশীয় বৌদ্ধ শ্রমণ সিংহল থেকে বাংলায় এবং বাংলা থেকে সিংহলে যাতায়াত করেন। তাম্রলিপ্ত থেকে চট্টগ্রাম আরাকানের কুল বরাবর সুবর্ণদ্বীপ বা নিম্ন ব্রহ্মদেশ পর্যন্ত দ্বিতীয় একটি সমুদ্রপথ বিস্তৃত ছিল। বাণিজ্য হতো আরও একটি পথে। তাম্রলিপ্ত থেকে যাত্রা করে জাহাজগুলো সোজা এসে ভিড়ত ওড়িশা রাজ্যের বন্দরে। সেখান থেকে কোনাকুনি বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যেত মালয়, জবদ্বীপ, সুমাত্রা প্রভৃতি দ্বীপ উপদ্বীপে। গঙ্গা ভাগীরথীর প্রবাহপথ বহুবার বদল হয়েছে। খুব প্রাচীন যুগে পূর্ণিয়ার দক্ষিণে রাজমহল পার হয়ে সাঁওতাল ভূমি, ছোটনাগপুর, মানভূম, ধলভূমের কোল ঘেঁষে গঙ্গা সোজা দক্ষিণ বাহিনী হয়ে সাগরে পড়ত। এই প্রবাহেই ছিল অজয়, দামোদর এবং রূপনারায়ণ নদীর সঙ্গম। এই প্রবাহের দক্ষিণ কোণেই ছিল তাম্রলিপ্ত বন্দর। তারপর অষ্টম শতকের আগেই গঙ্গা পূর্ববর্তী খাতের থেকে সরে এসে রাজমহল থেকে মহানন্দা ও কালিন্দীর খাতে গৌড়কে ডান দিকে রেখে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে এসে পড়েছে সমুদ্রে। তখনও দামোদর ও রূপনারায়ণের জল এসে পড়ত ভাগীরথীতে। তখনও বেশ জমজমাট ছিল তাম্রলিপ্ত বন্দর। কিন্তু তৃতীয় পর্যায়ে কমতে লাগল রূপনারায়ণের প্রবাহ। ক্রমে ক্রমে সোনালী দিনগুলো ফিকে হয়ে এলো তাম্রলিপ্ত বন্দরের। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক মহকুমা ও থানা অঞ্চলে ভাগীরথী ও রূপনারায়ণ নদীর সঙ্গমস্থল থেকে রূপনারায়ণ নদী ধরে একটু এগোলেই ছিল অতীতের তাম্রলিপ্ত বন্দর, যার বর্তমান নাম হয়েছে তমলুক। রাজনৈতিকভাবে এই তাম্রলিপ্ত যথাক্রমে মৌর্য সাম্রাজ্য, আঞ্চলিক রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, শশাঙ্কের গৌড় রাজ্য ইত্যাদির অধীনে ছিল। অতীতের বন্দরের কোনো চিহ্ন এখানে আর নেই, কিন্তু সেই সময়ের কিছু মন্দির বা স্থল অতীতের কথা মনে করিয়ে দেয়। সপ্তম শতাব্দীর শেষ দশক থেকে অষ্টম শতাব্দীর শুরু পর্যন্ত সেই সময় তাম্রলিপ্ত বন্দর ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যায়। ধীরে ধীরে তাম্রলিপ্ত বন্দরকে আর দেখতে পাওয়া যায় না। সেই সময় চট্টগ্রাম বন্দরের গুরুত্ব ধীরে ধীরে বাড়তে থাকে। শোনা যায় সরস্বতী খাত বন্ধ হয়ে যাওয়াই এই তাম্রলিপ্ত বন্দরের অবলুপ্তি হবার মূল কারণ। তমলুকের ইতিহাস তো আপনারা শুনলেনই। এবার তমলুক এলে আপনারা ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলি: তমলুকের রাজবাড়ি, বর্গভীমার মন্দির, জিষ্ণুহরি মন্দির, চক্রেশ্বরের শিব মন্দির, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জিউ মন্দির, মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু। কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখতে হবে জিও বাংলার পর্দায়।